আপনাদের যে একটা করে ক্যারেক্টার ইনপুট নেওয়া বা ক্যারেক্টার নিয়ে কাজ করা শিখাইছিলাম, মনে আছে? যে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করেছিলেন, আজকে ভ্যালু দেখে কিছু ক্যারেক্টার বাদ দিয়েছিলেন, ক্যারেক্টার নিয়ে কাজ করেছিলেন। তখন বলেছিলাম যে এখানে শুধু একটা অক্ষর, একটা ক্যারেক্টার আপনি স্টোর করতে পারছেন, সেখানে আপনি পুরো ওয়ার্ড পাচ্ছেন না বা পুরো সেন্টেন্স পাচ্ছেন না। সো ওটা আজকে দেখি। এই প্রোগ্রামেও নতুন খুব বেশি কিছু প্রথমের দিকে নাই। ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ইন্টিজার মেইন, মেইনের ভিতরে আমাদের টোটাল প্রোগ্রাম। এখন যা খেলা এই মেইনের ভিতরে কি কি খেলা হলো, ফার্স্টে আমরা 4 ডিক্লেয়ার করলাম। আমরা ক্যারেক্টারের জন্য কি ডিক্লেয়ার করেছিলাম কেউ বলতে পারবেন? 4ই দিয়েছিলাম না? সো আমরা এখনো ক্যারেক্টারই ডিক্লেয়ার করছি, কিন্তু এখানে আমি প্রিন্ট করেছি কি এন্টার ইউর নেম, কারণ নাম তো একটা অক্ষর হয় না মনে হয়, নাকি কি জানি, আমি এখনো দেখি নাই, অথবা একবার দেখেছিলাম মনে নাই। যাই হোক, সেখানে নাম এন্টার করতে বলছি। যদি আমি প্রোগ্রামটা রান করি বোঝার আগে, নাম ধরেন এখানে আমাদের একজনের নাম আছে মনে হয় মাহমুদুল, এটা এন্টার করলাম। ইওর নেম ইজ মাহমুদুল, মানে সে 1 2 3 4 5 6 7 8 সে 8টা অক্ষর একসাথে স্টোর করে নিতে পেরেছে। বাট আমরা যখন 4 নিয়ে আগে কাজ করেছিলাম ক্যারেক্টার নিয়ে, তখন সে একটাই অক্ষর রিড করতে পারতো, রাইট করতে পারতো। সেটার কারণ কি, এখানে আমি বলে দিয়েছি যে আমরা যে ক্যারেক্টারটা নিয়ে কাজ করছি বা 4 নিয়ে কাজ করছি, সেটা একটা অ্যারে হবে। অ্যারেটা কি করে বুঝালাম, আমি কিন্তু ফার্স্টে স্টার দিলে পয়েন্টার হয় থুকু, আমি এখানে দিয়েছি কি, প্রথমে অ্যারেটার নাম দিলাম, নাম দেওয়ার পর যখন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে 50 লিখছি, তখন বুঝছে যে আমাদের এই নেম নামের যে ক্যারেক্টার আছে সেটার ভিতর আপ টু 50 বিট স্টোরেজের ক্যাপাসিটি থাকতে হবে। মানে 50টা পর্যন্ত অক্ষর ইনপুট আসতে পারে, সেটা জায়গাটা আমাদের রিজার্ভ রাখা লাগবে। সো যখনই আমাদের কম্পাইলার এই লাইনে আসছে, তখনই সে মেমোরির ভিতর খুঁজছে যে কোথায় জায়গা খালি আছে। জায়গা খালি থাকলে পরপর 50টা ঘর সে অলরেডি রিজার্ভ করে রেখে দিবে এই নেম নামে যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি সেটার জন্য। বুঝতে পেরেছেন? এই কারণে আমরা যখন 8টা অক্ষর দিলাম তখন সেটা স্টোর করতে পারলো, কারণ তার ক্ষমতা আছে 50টা পর্যন্ত অক্ষর স্টোর করার। সেটা আমরা এই লাইনে তাদের ওকে দিয়ে দিয়েছি। বুঝছেন? এখন যদি আপনি 50টার উপরে 100টা অক্ষর স্টোর করতে যান, তাহলে কিন্তু সে নিতে পারবে না, তখন তার ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে। এটা অ্যাকুরেট 50 হচ্ছে না, আমি কারেক্ট কথা বলছি না, তারপরে জাস্ট বোঝার সুবিধার্থে কারেক্টটা বললে এখন একটু প্যাচ লেগে যাবে। সো এখন আপাতত ধরেন 50টা অক্ষর পর্যন্ত সে স্টোর করে রাখতে পারবে। এর বেশি যদি দেন তাহলে ওভারফ্লো করবে, সে বলবে আমাকে তো এতগুলো জায়গা দাও নাই, তাহলে আমি কি করে কি করব। আচ্ছা দেখি একবার আমরা 50টার বেশি পারি কিনা। 50টা হয়েছে না? পেরে গেছে। এই যে প্রসেস রিটার্নড ব্লা ব্লা কিছু একটা দেখায় দিয়েছে, সে চেষ্টা করেছে দেখানোর, বাট তারপরেও কিছু একটা ভুল হয়েছে, সে বুঝতে পেরেছে। হয়তো আর একটু বড় দিলে পারতো না, কিছু একটা প্যাচ আছে। সো এই প্রোগ্রামটা কি হলো, ফার্স্টে আমরা মেইনের ভিতর ডিক্লেয়ার করে দিলাম যে নেম নামে একটা ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, বাট এটা শুধুমাত্র একটা ক্যারেক্টার না, এর ভিতর 50টা পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে? তারপরের লাইনে বলছি কি, প্রিন্ট এফ, এটা তো নর্মাল জিনিস, শুধু আমরা ইউজারকে জানানোর জন্য যে তার কি ইনপুট করা উচিত, কি লেখা উচিত সেটা বলার জন্য, যে তোমার নামটা লেখো। তারপরে স্ক্যান করে এখানে দেখেন আমরা কিন্তু আগের বার যখন ক্যারেক্টার স্ক্যান করতাম তখন %c দিয়ে স্ক্যান করতাম, এখানে সেটা %s হয়ে গেছে। এস এর অর্থ কি হচ্ছে? এস এর অর্থ হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার কয়েকটা মিলে যেটা তৈরি হয়। বুঝছেন? স্ট্রিং মানে তো সুতা বা দড়ি এরকম কিছু একটা। সো কয়েকটা ক্যারেক্টার যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা স্ট্রিং বলবো। আর স্ট্রিং যখন স্ক্যান করব তখন %s দিব। যখনই কম্পাইলার %s পড়বে তখন সে বুঝে নেবে যে এখানে পাশাপাশি কয়েকটা অক্ষর আসবে, সেগুলোকে আমাকে নিতে হবে। সো এই স্ট্রিং ইনপুট করার অনেকগুলো ওয়ে আছে, আমাদের ওগুলো কখনোই দরকার নাই। অত বেসিক লেভেল একেবারে শুরুর দিকে যেসব কিওয়ার্ড ইউজ হতো ওগুলো এখন বাদ দিলাম, জানার দরকার নাই। সো যখন আমরা %s দিচ্ছি তখন বুঝে নিচ্ছে যে আমার লেটারের একটা মালা, দড়ি দিয়ে গাঁথা মালা, সুতা দিয়ে গাঁথা মালা, সেটা আমাকে স্ক্যান করতে হবে, সেটা সেভ করতে হবে নেমের ভিতরে। এখন এখানে যখন আমরা বলে দিয়েছি যে নেমের ভিতর 50টা অক্ষর স্টোর করা হবে, তখন সে বুঝে গেছে যে এটা একটা অ্যারে টাইপের ভেরিয়েবল যেটার ভিতর ক্যারেক্টার থাকবে। সো এটা নিজেই একটা অ্যাড্রেসটা কি, নেম 1 থেকে নেম 50 পর্যন্ত যতগুলো ঘর আছে সবগুলো আমার নেমের। সো অলরেডি অ্যাড্রেস এখানে ডিফাইন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই লাইনে এসে অ্যাড্রেস ডিফাইন হয়ে গেছে, ওই জন্য আর এখানে অ্যাড্রেস দেওয়া লাগেনি। বলা হয়েছে নেম, ঠিক আছে নেম, আমার তো আগে থেকে রেজিস্ট্রি করা আছে 50টা ঘর, সেই ঘরগুলো আমি প্রথম থেকে রাখতে থাকি, এই জন্য এখানে অ্যাড্রেস দেওয়া লাগে না, এমনিতেই কাজ করেছে।
নেম নিজেই একটা অ্যাড্রেস, রেজিস্ট্রি করা অ্যাড্রেস, বুঝছেন? যখন এই তার ব্র্যাকেট দিয়ে আমি বলে দিয়েছি তখনই সে রেজিস্ট্রি করে নিয়েছে যে এই 50টা ঘর আমার, এখানে আর কাউকে ঢুকতে দিব না। বুঝতে পেরেছেন? এই জন্য দরকার হয় না অ্যাড্রেস দেওয়ার। আপনি যদি ভাড়াটিয়া হইতেন, যেমন আগে আমাদের যখন আমরা এরকম করে ডিক্লেয়ার করতাম ইন্ট এ কমা বি, এরকম করে যখন ডিক্লেয়ার করতাম, এগুলো হচ্ছে ভাড়াটিয়া, যেখানে জায়গা পাবে সেখানে ঢুকে যাবে। যখন আমরা এভাবে ডিক্লেয়ার করব যে এরকম 50টা ঘর আমার লাগবে, ধরেন আপনি একটা হোটেলে গেছেন, আপনার একটাই রুম দরকার, তাহলে আপনি যে রুম ফাঁকা পাবেন সেখানে ঢুকে যাবেন। বাট আপনার যদি হোটেলে 50টা রুম দরকার হয়, সেক্ষেত্রে তো আপনি হুট করে একটা হোটেলে যা বলতে পারবেন না, ভাই 50টা রুমের চাবি দেন, টাকা তো দিমু আমি। তা তো হবে না, 50টা রুম অ্যাভেলেবল থাকতে হবে। তখন আপনি আগে কল করে রিজার্ভ করবেন যে আমি 25 তারিখে আসছি, আমার 50টা রুম লাগবে, সেটা রিজার্ভ করে রাখো। আর যেহেতু আপনি রিজার্ভ করছেন, তখন আপনার কাছে একটা ফিরতি মেইল আসবে অথবা ফোন করে বলে দিবে যে ঠিক আছে স্যার, আপনার জন্য রুম নাম্বার 401 থেকে 525 পর্যন্ত সব বুক করা থাকলো। তো যখন এরা যাচ্ছে, তখন যে আপনার হোটেল মালিককে জিজ্ঞেস করা লাগছে যে ভাই আমার একটা রুম বুক করেছিলাম, কোন রুমটা আমার, চাবি দেন। আর যখন যেহেতু এরা ভাড়াটিয়া ধরেন, অথবা কিছুদিন পর পর বাসা চেঞ্জ করছে, সো আত্মীয় স্বজন আসলে কল করে জিজ্ঞেস করা লাগে এখন কোথায় আছো, আগে তো ওই জায়গায় ছিলা, বুঝছেন? বাট এখানে যখন আমি এরকম 50টা ঘর নিয়ে নিয়েছি, সে আগে থেকে রিজার্ভ করে রেখেছে, রেজিস্ট্রি করা আছে নেমের নামে, এই জন্য এখানে আর আমার অ্যাড্রেস করতে হচ্ছে না, অ্যাড্রেসটা পাকাপুক্ত আগেই রেডি করা আছে। ঠিক আছে, তারপরে আমরা প্রিন্ট করে দিলাম যে ইউর নেম ইজ পার্সেন্টেজ, যেহেতু আমাদের স্ট্রিং প্রিন্ট করার জন্য বা স্ক্যান করার জন্য পার্সেন্টেজ লাগে, সো পার্সেন্টেজ, তারপরে কমা দিয়ে আমরা যেভাবে ভেরিয়েবলের নাম দিয়ে দিই এই পার্সেন্টেজ এর জায়গায় প্রিন্ট করার জন্য, সেভাবে পার্সেন্টেজ এর জন্য নাম দিয়ে দিলাম যে নেম ভেরিয়েবলের ভিতর আমার যেটা আছে, এই স্ট্রিং যেটা আছে সেটা আমার প্রিন্ট করে দাও। প্রিন্ট করে দিল। রিটার্ন 0 দেন আর না দেন কোনো সমস্যা নাই, কাজ করবে। বুঝতে পেরেছেন এই প্রোগ্রামটা? স্ট্রিং আমরা কিভাবে রিড করব আর রাইট করব, স্ট্রিং জিনিসটা কি, কিভাবে কাজ করছে। স্ট্রিং ব্যবহার করতে হয় যখন আপনি ধরেন একটা স্টুডেন্টের ডাটাবেস বানাচ্ছেন, যে ফার্স্টে স্টুডেন্টের ফুল নাম দাও, তারপরে ম্যাথে কত পেয়েছে দাও, কোন ক্লাসে পড়ে সেটা দাও, রোল নাম্বার দাও, তারপরে কোন সাবজেক্টে কত পেয়েছে সেগুলো দাও। এরকম যখন আপনি প্রোগ্রাম তৈরি করছেন, আপনার তো নাম রিড করা লাগবে স্টুডেন্টের, তাই না? যখনই আপনি কোনো শব্দ রিড করতে চাইবেন, তখন আপনার স্ট্রিং লাগবে। আপনি সংখ্যা সংখ্যা নিয়ে কাজ করছেন, যত বড়ই সংখ্যা দেন, সেটা থেকে ইন্টিজারের কোনো প্রবলেম হতে দেখেছেন? সো প্রয়োজন নাই, ফ্লোটের জন্যও প্রবলেম হয় না। বাট যখন আপনি এবিসিডি দিয়ে কারোর নাম, জেলার নাম, জায়গার নাম, ব্লা ব্লা যা খুশি যে কোনো ওয়ার্ড লিখতে যাচ্ছেন, তখন সমস্যা। কারণ এই অক্ষরগুলা বাইনারি ভ্যালু অনেক বড় হয়, এগুলো নির্দিষ্ট ভ্যালু থাকে, ভ্যালুও বড় হয়, এগুলো স্টোর করতে বেশি জায়গা লাগে, অনেক বড় কোটা লাগে, এই জন্য এদের জন্য স্পেশাল কেস আছে। যেমন একটু পরে আমরা সেন্টেন্স রিড করব, তখন দেখবেন আরো স্পেশাল জিনিসপত্র আছে। তো যে কোনো ডাটা টাইপে প্রয়োজনই হয় না। যেমন আমরা একটু আগে তো অনেকগুলো সংখ্যা রিড করলাম, যখন অনেকগুলো আমার সংখ্যা রিড করা লাগছে, ইন্টিজার রিড করা লাগছে, তখন আমরা অ্যারে ইউজ করছি সিম্পলি, তার জন্য আমার স্ট্রিং প্রয়োজন হচ্ছে না। সো স্ট্রিংটা এবিসিডির জন্য ধরেন, অথবা স্পেশাল ক্যারেক্টার। বাট এটা যে কোনো ডাটা টাইপের সাথে ইউজ করতে পারেন এবিসিডি ছাড়া, মানে ফ্লোট, ডাবল, লং লং ফ্লোট, ব্লা ব্লা। এখন দেখেন এখানে আমরা মাহমুদুল একটু আগে লিখলাম না, মাহমুদুল, সো এটা আমাদের বলে দিতে পারলো ইওর নেম ইজ মাহমুদ, সমস্যা নেই। বাট কারো তো সিঙ্গেল নাম হয় না, আমার নামে 4টা ওয়ার্ড আছে, তো আমার নাম রিড করতে হয়তো পারবে না। তো উনার নামটাই লিখি, মাহমুদুল হাসান লিখলাম। এখন কি পুরাটা পারবে? দেখেন ইওর নেম ইজ মাহমুদুল দিয়েছে, হাসানটা যে আমি দিয়েছি সেটা সে পড়তেই পারে নাই। কারণ একটু আগেই বললাম, যখন একটা স্পেস বার চাপ পড়ে সেটাকে নাল বাইট হিসেবে নিয়ে নেয়, যখন নাল বাইট হিসেবে নিয়ে নিল, তখন স্ট্রিং বুঝলো যে আমার কাজ শেষ, এরপরে কি আছে আমার দেখার দরকার নেই, এই জন্য আর পরের টুকু পড়ে নাই। সে শুধু প্রথমে যেটুকু এটা ওয়ার্ড পেয়েছে স্পেস বারের আগ পর্যন্ত, সেটুকু সে স্ক্যান করে স্টোর করে আবার প্রিন্ট করে দিয়েছে। হাসান আর প্রিন্ট করতে পারে নাই। সো যখন আমাদের নাম বড় হবে, তখন কিভাবে কি করব, এটার জন্য পরেরটা। আচ্ছা, এখানে আরেকটা দেখেন নতুন লাইব্রেরি ফাংশন ইউজ করেছে। এতদিনে তো আমরা স্টুডিও এই ছাড়া কিছু ইউজ করি নাই, আজকে নতুন একটা করলাম স্ট্রিং ডট এইচ। যখন আমরা স্ট্রিং নিয়ে বা ভারী কাজ করতে যাইব, যেমন যদি আপনারা 32টা কিওয়ার্ড পড়ে থাকেন, তাহলে দেখবেন ওর ভিতর গেট এস, পুট এস এগুলো নাই। ঠিক আছে, এগুলো এক রকমের ইউজার ডিফাইন্ড ফাংশন বলতেও পারেন, না বলাই বেশি ভালো হবে। কারণ এগুলা যে আমি 19টা লাইব্রেরি ফাংশন, ডিফল্ট লাইব্রেরি ফাংশন আছে বলেছিলাম, সেগুলোর মধ্যে একটা স্ট্রিং ডট এইচ।
এটার প্রপার্টির ভিতর আছে গেটেস আর পুটেস। এই গেটেস দিয়ে কি হবে আর পুটেস দিয়ে কি হবে সেটা এই লাইব্রেরি ফাংশনের ভিতর বলা আছে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে কাজ করছি যে এই তো লাইব্রেরি ফাংশন দুইটা নিলাম, স্ট্রিং নিয়ে কাজ করছি জন্য স্ট্রিং ডট এইচ নিলাম, এটা মেইন ফাংশন, মেইনের ভিতরে এগুলা কাম হচ্ছে, এটা বুঝলাম। এটা তো বেসিক স্ট্রাকচার, বলার আর কিছু নাই। এখানে আবার আমরা ক্যারেক্টার ডিক্লেয়ার করলাম, আবার সেম নেম। এখন যেহেতু আমরা বড় বাক্য নিয়ে কাজ করছি, বড় নাম নিয়ে কাজ করছি, তো একটু জায়গা বেশি দিয়ে দিলাম যে তোমার জায়গা এখন 100টা ঘর, টেনশন নিও না, ইচ্ছা মতো ইনপুট নাও। ঠিক আছে, আপনি এখানে 5000 দেন, হয়তো সমস্যা নেই, আমি কখনো দিয়ে দেখি নাই, 100টা দিয়ে হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি করলাম, প্রিন্ট করলাম এন্টার ইউর ফুল নেম। এখন আগের বার কিন্তু আমি চাইছিলাম যে এন্টার ইউর নেম, তোমার শুধু নাম দাও, গোটা নাম দিও না, নাহলে পড়তে পারবো না। এখনই দেখলাম যে আমরা পড়তে পারি নাই। আচ্ছা, এই প্রোগ্রামের ভিতর আমার কি হচ্ছে, বলে দিলাম যে 100টা ঘর আমার লাগবে, 100টা ঘর আমাকে দাও। তারপরে বললাম যে তোমার ফুল নেমটা এন্টার করো। এবার হাফ নেমের দরকার নেই, ফুল নেম দাও, নিতে পারবো। এরপরে আমি বললাম গেট। গেট মানে কি, নাও এস দিয়ে আমি বোঝাচ্ছি স্ট্রিং, মানে আমি একটা স্ট্রিং দিচ্ছি, সেটা এখন রিড করো। আগের বার যে স্ট্রিংটা নিয়ে কাজ করলাম সেটা ফাঁকিবাজি স্ট্রিং, কারণ স্পেস বারের পরে যা লেখা থাকে সে বুঝতে পারে না। এটা হচ্ছে প্রপার স্ট্রিং। সো আমি বলে দিলাম যে গেট এস স্ট্রিং নাও, ঠিক আছে, সেটা নেমের ভিতরে সেভ করে দাও। এতটা সিম্পল ভাবে এটা ডিক্লেয়ার করা যায়। এর ভিতর ডবল ইনভার্টেড এর মতো কোনো ঝামেলা নাই, বা কি বলবো, আর কোনো ঝামেলা নাই। জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আপনার ওই ইউজার ডিফাইন্ড ফাংশনের মতো বলে দেন যে গেট স্ট্রিং, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেই ভেরিয়েবলের ভিতর আপনি সেভ করতে যাচ্ছেন সেই ভেরিয়েবলের নাম। পরের লাইনে আমি বলে দিলাম পুট। পুট মানে কি, রাখো, আর স্ট্রিং মানে স্ট্রিং, একটা স্ট্রিং যেটা তুমি এই নেমের ভিতর রেখেছিলে সেটা এখন রেখে দাও, মানে প্রিন্ট করে দাও। এখানে প্রিন্ট এফেরও দরকার নেই, স্ক্যান এফেরও দরকার নেই। কিভাবে দেখি, আমাদের কাজ যদি করে তাহলে ভালো হয়। এবার আমরা আবার আগের নামটাই ইনপুট করে দেখি পারে কিনা। দেখেন এন্টার ইউর ফুল নেম মাহমুদুল হাসান লিখেছি, এখানে সেটাই প্রিন্ট করে দিয়েছে। আমাদের স্পেস বারের পর যেটা ছিল সেটাকে সে এবার ইগনোর করে নাই। এখানে কিন্তু আমি প্রিন্ট এফ স্ক্যান এফ কিছু ইউজ করি নাই, আমি এখানে ইউজ করেছি গেট স্ট্রিং পুট স্ট্রিং, যেটা আমাদের স্ট্রিং ডট এইচ এই হেডার ফাইলের লাইব্রেরি ফাংশনের একটা অংশ। ঠিক আছে, সো আমাদের যখন পুরো বাক্য রিড করা লাগবে, রাইট করা লাগবে, তখন আমরা গেট স্ট্রিং পুট স্ট্রিং নিয়ে কাজ করব। দেখি এখানে কত দূর নেওয়া যায়, ট্রাই করিনি। জাতীয় সঙ্গীত না, অনেকগুলা দিই তো, অনেকগুলো স্পেস দিয়েছি, দেখি এটা পারে নাকি। পেরে গেছে। তার মানে আমরা যত বড়ই বাক্য দিই 100 ক্যারেক্টারের ভিতরে হয়তো বা তার থেকেও বেশি নিতে পারে। যাই হোক, সে সেটা রিড করতে পারবে এবং রাইট করতে পারবে যখন আমরা গেট স্ট্রিং আর পুট স্ট্রিং এটা ইউজ করব। এই আগের মতো এই স্ক্যান এফ %s দিলে শুধুমাত্র একটা ওয়ার্ড সে নিতে পারবে, পরের ওয়ার্ডগুলা ইগনোর করবে। একটু আগেই দেখালাম। বাট এখানে আপনি যে কয়টা ওয়ার্ড নেবেন, এখানে যে কয়টা আপনি কোটা দিয়েছেন তার ভিতর যত দূর সে আটাতে পারবে তত দূর নিয়ে যাবে, সেই স্পেস বারকেও কাউন্ট করবে। বুঝতে পেরেছেন? এখন এটার একটা সমস্যা আছে, যদি আপনারা সি প্রোগ্রামিং নিয়ে কাজ করেন, মানে সফটওয়্যার তৈরি করেন, অথবা ক্র্যাকিং এর দিকে যান, যেমন একজন বলছিলেন পাকিস্তানি কারোর সাথে কথা হইছে, সে তাকে ক্র্যাকিং শিখাবে, সি শিখতে বলেছে। তো তাদের জন্য হেল্পফুল যে এখন আর এই গেট স্ট্রিং আর পুট স্ট্রিং এই দুইটা জিনিস ইউজ হয় না, ইউজ হয় ফাংশন গেট স্ট্রিং আর ফাংশন পুট স্ট্রিং। কেন ইউজ হয় না? কারণ যখন গেট স্ট্রিং পুট স্ট্রিং ইউজ করছেন তখন সে কখনো বোঝার চেষ্টা করবে না যে আপনার এই স্ট্রিংটার শেষ কোথায়। তো যখন কোনো একটা পেলোড দিয়ে আপনি এটাকে অ্যাটাক করার চেষ্টা করবেন, সেও এই স্ট্রিং হিসাবেই পড়ে দিবে, হয়তো এক্সিকিউটও করে দিবে। সেটা আমি সফটওয়্যার ক্র্যাকিং এর দিকে যাই নাই, সো আমার খুব ক্লিয়ার নলেজ নাই। জাস্ট বললাম যে এই কারণে এই দুইটা ফাংশন এখন আর ইউজ হয় না, বাট আপনারা প্র্যাকটিস করার জন্য এটাই যথেষ্ট। জাস্ট একটা কিওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় আপনার প্রোগ্রাম তৈরি করার জন্য, সেটা প্রোগ্রাম তৈরি করলে জেনে নেবেন, সমস্যা নেই। ঠিক আছে, এই প্রোগ্রামে কারো কোনো প্রবলেম আছে?